রিমন পড়েছে মহা বিপদে। এরে নিয়ে গেলে আরও ঝামেলা হবে। তাই রিমন ইনিয়ে বিনিয়ে কথা বলা শুরু করে। ভয়ে তার কলিজা ছোট হয়ে আসে। তবে মনের মাঝে কোথাও মনে হচ্ছে খারাপ কিচ্ছু হবে না। সাথে তার এখন রিমি আর ওয়াসনাতের লাল গাল হয়ে করে কিছু থাপ্পড় দিতে ইচ্ছে করছে। সিংহ কি খেলার জিনিস যে এভাবে হুটহাট তার পিছনে পড়বে? আল্লাহ জানে মেয়েটা বাঁচবে কিনা। অরিত্রাণ নিজের কাজে নাক গলানো মোটেও পছন্দ করে না। তাই না পারতে চুপ করে থাকতে হবে তাকে। সময় দেখতে হবে। অরিত্রাণ কখন আসে তা দেখতে হবে। মারলেও অরিত্রাণ তাকে কল করবে, আর বাঁচার তো গ্যারান্টিই নাই। অরিত্রাণের থাবা থেকে কেউ বাঁচে বলে তার মনেই হয় না। আল্লাহ আল্লাহ করাই একমাত্র কাজ। গলার পাশ দিয়ে শিরশির করে ঠান্ডা কিছু বেয়ে পড়ছে। ছোট ছোট রক্তের ফোঁটাগুলো নিশ্চয়ই হেজাবের ভিতরে চুয়ে চুয়ে পড়ছে। ওয়াসনাত এখনও চোখ বুঝে আছে। হাতটা মনে হয় ভেঙে গেছে, আর ধারালো ছুরির কারণে হেজাবের কিছু অংশ ছিঁড়ে গেছে মনে হয়। ওয়াসনাত নিভু নিভু চোখে এক চোখ বুঝে আর এক চোখে তাকায়। মুহূর্তে এসে আবার দুই চোখ খুলে ফেলে। সামনে দাঁড়িয়ে থাকা লোকটাকে হালকা আলোতেও বেশ বোঝা যাচ্ছে। লাল লাল চোখে খুবই স্বাভাবিক হয়ে সে ওয়াসনাতের গলায় চুরি ধরে আছে, আর একটা হাত ওয়াসনাতের এক হাত চেপে আছে, আর ওয়াসনাত আর এক হাত চুরি ধরার হাতের নিচে পড়ে আছে। চশমাটা ভেদ করেও লাল লাল চোখ দেখা যাচ্ছে, যা ওয়াসনাতকে আরো ভয় পেতে সাহায্য করছে। অরিত্রাণের চোখ লাল হলেও খুবই স্বাভাবিক। ওয়াসনাত নিজেকে শান্ত করতেই যাচ্ছে। উত্তেজনায় কোনো ডিসিশন ঠিক হয়ই না। তার ওপর এমন ভয়ঙ্কর সময় সব সময় নিজেকে শান্ত রাখাই বুদ্ধিমানের কাজ। এটা তার না, তার বাবার কথা। জার্নালিস্ট বাবার জ্ঞানগুলো সে কখনোই আমলেই নেয় না, কিন্তু আজ তার সাহসের খুবই প্রয়োজন। তাই সে আমলেই নিচ্ছে। বারবার মনে মনে বলছে, কুল ওয়াসনাত, কুল। কিন্তু এই কুল ভাবটাই তার আসছেই না। কপালে বিন্দু বিন্দু থেকে টপ টপ করে পড়ার মতো ঘাম জমা হচ্ছে। একবার চোখ বুঝে আবার খোলে। এদিক ওদিক চোখ বুলিয়ে চিৎকার করার চেষ্টা করে কিনা ভাবছে, কিন্তু তার চিৎকার আদৌ কেউ শুনবে তো? ওয়াসনাত ঢোক গিলে সামনেই তাকালো। সরু চোখে গভীরভাবে সামনের ব্যক্তিকে দেখছে সে। অদ্ভুত ব্যাপার হচ্ছে, অরিত্রাণ ঠোঁট বাঁকিয়ে হাসছে। এই প্রথম লোকটার হাসি দেখেছে সে, কিন্তু এত ভয়ঙ্কর আর মারাত্মক হাসি সে তার এই ছোট্ট জীবন দশায় আর দেখেছে বলে মনেই হয় না। ভয়ে ওয়াসনাতের শ্বাসের গতি বাড়ে। প্রতিটা নিঃশ্বাস এসে বাড়ি খায় অরিত্রাণের মুখে। অরিত্রাণ আগের মতোই দাঁড়িয়ে হাসছে। অদ্ভুত সে হাসি, খুবই সাংঘাতিক। ওয়াসনাতের শরীরে কাঁপুনি দেয়। ভয়ে গলা শুকিয়ে যাচ্ছে বারবার, কিন্তু সে কিভাবে বাঁচবে তাই ভাবছে। ওয়াসনাত চোখ নামিয়ে গলার নিচে চেপে রাখা ছুরিটার দিকে তাকাচ্ছে, তো অরিত্রাণের দিকে একবার তাকাচ্ছে, যা দেখে অরিত্রাণের নিজের ঠোঁটটায় আরো কিঞ্চিত বাঁকিয়ে হাসছে। ওয়াসিনাত বিনতে তৌফিক, রাইট? ওয়াসনাত কিছু বলল না। ভয়ে কাঁপছে সে। মনে মনে বলছে ছুরিটা সরিয়ে বলুন যা বলার, কিন্তু মুখে বলতেই পারল না। অরিত্রাণ ছুরিটা আরো একটু কাছে হেলিয়ে বলল, সো মিস ওয়াসিনাত বিনতে তৌফিক, ইউ নো হু অ্যাম আই? আমার সাথে গেম খেলতে এসেছো দেখছি। অ্যাকচুয়ালি তুমি বোকা, বিকজ যে নিজে গেম তৈরি করে তার সাথে খেলতে এসেছো। তবে বোকা মেয়ে তুমি। সামান্য পিচ্চি মেয়ে হয়ে আমার সাথে খেলতে আসাটাই তোমার বোকামি। ইনভেস্টিগেশন করতে এসেছো তাই না? ইউ নো হোয়াট, আমি না চাইলে আমার সম্পর্কে ইনভেস্টিগেশন তো দূর, এটা চিন্তাও করতে পারে না। আর তুমি? কথাটা বলেই অরিত্রাণ ওয়াসনাতকে ছেড়ে দিল। দুই কদম পিছিয়ে ছড়িটা দিয়ে কপালে চলে আসা চুলগুলো সরিয়ে দিল। বিকট শব্দ করে হাসতে লাগলো। কি ভয়ঙ্কর সে হাসির ঝঙ্কার! ওয়াসনাতের মনে হচ্ছে তার কানে আর্তনাদ করে বাজছে সে সুর। হাসি থামিয়ে অরিত্রাণ মুহূর্তে শান্ত হয়ে গম্ভীর গলায় বলল, তা মিস বাচ্চা মেয়ে, তোমার মাথায় গোয়েন্দাগিরির মতো কাজের চিন্তা কেন এলো শুনি? স্পিক আপ, ফার্স্ট টেল মি নাও, টেল মি ড্যাফার গার্ল। অরিত্রাণের গলা ফাটানোর চিৎকারে ওয়াসনাত ঝাঁকি মেরেই ওঠে। ভয়ে হাত পা কাঁপছে 2 গুণ থেকে 3 গুণ তলে। ওয়াসনাত দরজার দিকে একবার তাকায়, চোখের মনোজোড়া গোল গোল ঘোরায়। এই দরজা দিয়ে সে দৌড়ে পালাবে বলে ঠিক করে। তার আগে অরিত্রাণ খুবই শান্ত হয়ে তার দিকে এক দৃষ্টিতে তাকায়। ওয়াসনাত ভয়ে মরো মরো অবস্থা। লোকটা এমন হুটহাট রেগে চেঁচায়, আবার হুট করে শীতল হয়ে পড়ে। ভারী অদ্ভুত লোক তো। অরিত্রাণ সাবলীর হয়ে ছড়িটা হাতের মুঠোয় দিয়ে বলল, বাই দ্য ওয়ে, তোমার জানা উচিত আমার কাছে তুমি কিভাবে আসতে পেরেছো, রাইট? ওকে ফাইন,
তাহলে শুনুন, আপনি যখন খুবই সাবধানে গাড়ি ডেকে ঢুকে বসেছেন তখন আপনার অসাবধানতার ভাবে যে আমার কিছু অংশ বের করে রেখেছিলেন, যা আমার চোখ এড়ালো না। এত এত গার্ডস টপকে এত সহজে আসাটাও কাকতালীয় নয়। আমি না চাইলে আমার ধারে কাছে আসা অসম্ভব। এতটাই বোকা যে কিছু বিবেচনা না করে চলে এসেছেন। গুড, ভেরি গুড। সো টেল মি, এত সাহস কোথা থেকে সঞ্চয় করেছেন? বাবার থেকে? ওয়াসিনাথ চমকে তাকালো। লোকটা এত কিছু জানে? এই লোক মোটেও এত সহজ মানুষটা সে জানে। গম্ভীর গভীর থেকেও গভীরে এর বাস। শুধু শুধু কেন যে এর পিছনে ধাওয়া করতে গেল? মনে মনে তার খুব রাগ হলো, সাথে বিড়বিড় করেই বলতে লাগলো, আল্লাহ, এই যাত্রায় বাঁচিয়ে দিও। সত্যি বলছি, জীবনেও নিজের গণ্ডি পেরিয়ে কিছুই করব না। আল্লাহ প্লিজ বাঁচাও। কি হলো? বোবা তো মনে হয় এবার আপনি হয়ে গেলেন। ওয়াসিনাথ বোঝে না লোকটা তাকে হঠাৎ আপনি করে কেন বলছে। অস্বাভাবিক ব্যাপারগুলো মৃত্যুর আগেই ঘটে। তাহলে কি এই লোক এবার মেরেই দেবে? ভয়ে ওয়াসিনাথের কপালে চিন্তার ছাপ করে। বিন্দু বিন্দু ঘাম জমে ঝিরিঝিরি করে, যা মৃদু আলোতেও ওয়াসিনাথের চোখে দৃষ্টি কাড়ে। অরিত্রাণ বেশ কিছুক্ষণ তাকিয়ে থেকে বলল, জার্নালিস্ট বাবার মেয়ে গোয়েন্দাগিরি করবে না, এটা তো হতেই পারে না, রাইট? ওয়াসিনাথ চমকের আর এক ধাপে উপরে চলে যায়। গলার সাথে সাথে ঠোঁটও শুকিয়ে গেছে। জিভ দিয়ে এসে কিছুক্ষণ পর পর শুকনো ঠোঁটজোড়া ভিজিয়ে নিয়ে কাপা গলায় বলল, আপনি কিভাবে জানলেন? বাবা কি করে? অরিত্রাণ যেন ভারী মজায় পেল। হু হা করে হেসে ভ্রু জোড়ার উপর ছুরিটা রাখে। কিছুক্ষণ আঁকিবুকি করে আবার লাল লাল চোখে তাকিয়ে বলল, তোমার কি মনে হয় আমাকে? যাই মনে হোক, তবে সেটা আমি নই। আমাকে বোঝা দায় না, মুশকিলের চাইতেও মুশকিল। ভুলেও আমাকে নিয়ে ভাবতে যেও না। বাচ্চা একটা মেয়ে, ক্যারিয়ার ব্রাইট, সো আমার সাথে খেলতে আসবে না। ও খেলার জন্য তুমি আদৌ জীবিত থাকবে কি না আই ডোন্ট নো, লিটল গার্ল। সো স্যাড। অরিত্রাণ জিভ দিয়ে কিছু শব্দ করলো, যেন সে কত দুঃখী। ওয়াসিনাথ এই ফাঁকেই দেয় এক দৌড়, কিন্তু বেশি দূর যাওয়ার আগেই অরিত্রাণ ছুরিটা ছুঁড়ে দিয়ে এক হাতে ওয়াসিনাথের হাত আর এক হাতে তার কোমর পেঁচিয়ে দেয়ালে চেপে ধরে। লাল চোখের সাথেই তার চোখ থেকেও উত্তপ্ত বের হচ্ছে। ওয়াসিনাথ শব্দ করেই কেঁদে দিল। হাত ব্যথায় অবশ হয়ে আসছে। অরিত্রাণ দাঁতে দাঁত চেপে বলল, পালাচ্ছ কেন? নিজে নিজে এসে আবার পালাচ্ছ? বয়স কত নিজের জানো? জাস্ট 18 বছর হবে, আর এখনই মরার এত প্রয়োজন? ওয়াসিনাথ কেঁদে কেঁদে বলল, আমি মরতে চাই না। আমার হাত ব্যথা লাগছে, ছেড়ে দিন না প্লিজ। আর জীবনেও আপনার আশেপাশে আসবো না। ট্রাস্ট মি মিস্টার নুহাস। অরিত্রাণ চোখ বুঝিয়ে পাশ ফিরে কিছুক্ষণ থেকে আবার ঘাড় কাত করে চোখ মুখ স্বাভাবিক করে। লাল চোখ আবার নিজের রূপে নিয়ে আসতে কয়েকবার পলক ফেলে। নিজেকে কোনো রকম শান্ত করে সে বলে উঠল, আমাদের বয়সের ডিফারেন্স কত জানো? মুহূর্তেই ওয়াসিনাথ এক পলক কান্না থামিয়ে বলল, কত? অরিত্রাণ ওয়াসিনাথের হাত হালকা লুজ করে বলল, 10 বছর। 10 বছরের বড় মানে বোঝো? হু অ্যাম আই? আর আমি তোমার চিন্তাধারার ঊর্ধ্বে। সব কিছুর বাহিরে আমার বিচরণ, যা লুকায়িত। আর সেই জায়গায় গোয়েন্দাগিরি করতে চলে এলে? বাচ্চা মেয়ে। ওয়াসিনাথ ব্যথায় কুকড়ে আছে, তবু মনে মনে বাচ্চা বলার জন্য অরিত্রাণকে গালি দিল। অরিত্রাণ আরও রেগে গিয়ে ওয়াসিনাথের হাত চেপে ধরে রুষ্ট গলায় বলল, সামান্য বয়সও জানো না আর চলে এলে ইনভেস্টিগেশনে? বাহ, দারুণ ব্রিলিয়েন্ট তো তুমি। কিন্তু তুমি জানো না আমি কে, আর জানতেও চেষ্টা করবে না, তাহলে কিন্তু ভালো হবে না। এর ফল মারাত্মক ভয়াবহ হবে। তোমার আর আমার পৃথিবী আলাদা, দুজন দুই দুনিয়ার মানুষ। তোমার ওই নিষ্পাপ দুনিয়ার চাইতে মারাত্মক আমার দুনিয়া। ভুলেও আসার চেষ্টা করবে না। ডোন্ট ক্রস ইয়োর লিমিট মিস ওয়াসিনাত বিনতে তৌফিক। আই হোপ ইউ আন্ডারস্ট্যান্ড। ওয়াসিনাথ চিৎকার করে কাঁদছে হাতের ব্যথায়। অরিত্রাণের টনক নড়ে মুহূর্তে। ভেসে আসে ওয়াসিনাথের ছিঁড়ি ছিঁড়ি কান্নার বিকট শব্দ। কান যেন মুহূর্তেই থমকায়। সাথে অরিত্রাণের ভয়ঙ্কর রাগ, যে রাগ সে সবাইকে ভস্ম করে। সেই রাগ ফোঁস করেই কমিয়ে আসে। অরিত্রাণের হঠাৎ খেয়াল হয় সে ওয়াসিনাথের খুব কাছে, খুব খুব বেশি কাছে। এত কাছে থাকা কি ঠিক?
হরিতান চশমার মাঝ থেকে ওয়াসিনাতের হালকা ঠোঁট মেলা কান্নায় জড়িত মুখের দিকে তাকায়। এতক্ষণ সে কি করেছে তা মুহূর্তে তাকে নাড়িয়ে দিচ্ছে। ভয়ঙ্কর কম্পন হচ্ছে তার তার হাত কাঁপছে ধীরে ধীরে করে। ওয়াসিনাতের মুখ টকটকে লাল হয়ে আছে, উত্তপ্ত শরীর হয়ে আছে, হিজাব অগোছালো, লাল নাক। সে কিছুক্ষণ পর পর টেনে টেনেই কাঁদছে। মৃদু আলোতে এই কী দৃশ্য! যেন মুহূর্তে এই বেদনাগুলো নাড়ছে তার হৃৎপিণ্ডে। হরিটানের কি হলো সে জানেই না, সব রাগ কই গেল তাও জানে না। সে চট করেই ছেড়ে দিল ওয়াসিনাতের হাত। কিছুটা দূরে এসে দ্রুত চিৎকার করে বলল, গেট লস্ট। ওয়াসিনাথ কিছু সময় স্তব্ধ হয়ে তাকিয়েই থাকে। পরক্ষণে জীবন বাঁচানোর তাগিদে সে ছুটে চলে, বেরিয়ে পড়ে রুম থেকে। হরিটান চোখ বুঝে নিঃশ্বাস নিয়ে চলেছে। এটা কি হলো তার সাথে? মুহূর্তেই কেমন এলোমেলো হয়ে গেল সে। হরিটান নিজের বুক চেপে ধরে, হৃৎপিণ্ডটা লাফাচ্ছে তুমুল হারে, যেন জাম্পিং রেস হচ্ছে। ওয়াসিনাথ বহু কষ্টে রুমের বাইরে চলে আসলেও তার পাটা আর চলেই না। ভয় ব্যথা তাকে একদম গ্রাস করেছে। ধপ করে সে ফ্লোরে বসে পড়ে। এত বিশাল লম্বা এরিয়া, অথচ কেউ নেই যার কাছে একটু হেল্প চাইবে এসে। হাতের ব্যথা ওয়াসিনাথের হু হু করে কেঁদেই দিল। ফুপিয়ে কাঁদার শব্দতয় বাড়ি খাচ্ছে দেয়ালে দেয়ালে। হাতটা সে তুলতেই পারছে না, হাতের সাথে গলাটাও জ্বালা করছে। ওয়াসিনাথ নিজের ডান হাতটা বহু কষ্টে কোলে রাখে। সাদা হাতটা লাল হয়ে ফুলে আছে, নীল রগগুলো টান টান হয়ে ফুলে গেছে। হাতে পাঁচটা আঙ্গুলের ভয়ঙ্কর ছাপ। মাম হাত বাড়িয়ে ওয়াসিনাথ নিজের গলায় হালকা হাত দেয়। গালটাও হালকা কেটেছে, জ্বালা করছে খুব। এতটা রুড মানুষ হয় ওয়াসিনাথের জানাই ছিল না। মানুষ এত খারাপ কি করে হতে পারে? তার তো কোনো অসৎ উদ্দেশ্য ছিল না, শুধু তো একটু আগ্রহ দেখি আসল কাহিনী জানতে চেয়েছে। এতেই এত রাগ। ওয়াসিনাথের মনে মনে খুব রাগ হয়। এত বাজে লোক! ওয়াসিনাথ কাঁদতে কাঁদতে বলল, এত খারাপ লোক কেন আপনি মিস্টার আগ্রো? ব্যথা কি আপনিও বুঝবেন? কথাটা বলেই ওয়াসিনাথ চেঁচিয়ে কেঁদে ওঠে। হাতে তার অবশ্য ব্যথা হচ্ছে। তার কান্না এক বিকট পরিস্থিতির সৃষ্টি করেছে। একটা মানুষের গায়ের জোর কতটা হতে পারে যে সে নিজের হাতটাই নড়তেই পারে না। ভেঙে গেল তার হাত। কথাটা ভেবে কান্নার মাত্রা আরও বাড়ায় সে। ওয়াসিনাথ ফুপিয়ে কান্নার শব্দ ভেসে আসে অরিত্রাণীর রুম পর্যন্ত। অরিত্রাণ চমকে কিছুটা পা ফেলে নিজের রুমের বাইরে ওকে দেয়। ওয়াসিনাথ এখনও নিজের হাত ধরেই কাঁদছে। অরিত্রাণীর বুকে ধরাস করে এক অদ্ভুত ব্যথার আগমন ঘটে। মানুষকে মেরে তো কখনোই তার এমন ব্যথাময় অনুভূতি হয়নি আগে। মনে হচ্ছে মেয়েটার সাথে এভাবে করা ঠিক হয়নি। অরিত্রাণীর এ নিয়ে দ্বিতীয়বারের মতো কারোর জন্য এত খারাপ লাগছে। প্রথম যেদিন নিজ হাতে খুন করেছিল সেই দিনও তার খারাপ লেগেছিল। ব্যথা তীব্র ভিন্ন হলেও এই ব্যথাটা তীব্র। এই প্রথম তার আফসোস হচ্ছে, মনে হচ্ছে ভুল করেছে। কিন্তু কেন? অরিত্রাণ আবার রুমে ঢুকে পড়ে। ফোনটা বেডের চারপাশে হুল্লুড় হয়ে খুঁজে পেয়েও যায়, তবুও সে খুবই উত্তেজিত। রিমনকে কল করে। রিমন তো অরিত্রাণের কল দেখেই কাঁপছে, নিশ্চুপ মেরে দিয়েছে। রিমন কাঁপছে দেখে রিমি কপাল কুঁচকে তাকিয়ে আছে। কাপা হাতে রিমন কল রিসিভ করতেই ও পাশ থেকে অরিত্রাণ চিৎকার করে বলল, সামান্য কল রিসিভ করতে এত সময় লাগে কেন তোর? রিমন জবাবে নিশ্চুপভাবেই খামছে। অরিত্রাণ আবার বলল, তোর রুমের মেয়েটাকে নিয়ে এই মেয়েকে নিয়ে যায়। রিমন কম্পিত হয়ে বলল, মেরে ফেললি? অরিত্রাণ ধমকের সুরে বলল, শ্যাট আপ, ব্যথা পেয়েছে মনে হয়। নিয়ে যেতে বললাম নিয়ে যাই, ট্রিটমেন্ট লাগলে দিয়ে দিবি, রাখছি। অরিত্রাণ কলটা কেটে দেয়। তার মনের ভেতর খুশখুশ করছে। আর একবার সামনে থেকে দেখলে ভালো হয়, কথাটা ভেবে সে নিজেই চমকায়। অরিত্রাণ খান তো খুন করেও ফিরেই তাকায় না। একে কেন দেখতে যাবে? মেয়েটার কপালের জোরে বেঁচে গেছে, কিন্তু এত সহজে ছেড়ে দিল সে কিভাবে? অরিত্রাণের বাঁ পাশের অবাধ্য হৃৎপিণ্ডটা লাফাচ্ছে। তার অধীনে থাকলে এখনই এই লাফানি বন্ধ করে দিত সে। কিন্তু লাফানোটা নিছক বিরক্তির কারণ হলেও তার অদ্ভুত লাগছে। সব কেমন ছন্ন ছাড়া টাইপের। বারবার তার ইচ্ছেরা হঠাৎ প্রজাপতির মতো ডানা ঝাপটে বলছে, একবার দেখে আসলে কি খুব ক্ষতি হবে। নিজের মনের এক অবাধ্য প্রবণায় সে নিজেই অবাক। হচ্ছেটা কি? ওয়াসিনাথের এমন অবস্থা দেখে রিমি রেগে মেগে আগুন তেড়ে যেতে চায় অরিত্রাণের কাছে, কিন্তু রিমন বোঝায়, বলে, রেগে গেলে নুহাস নিজেও জানে না সে কি করছে। আর তোমরা না বলে চুপি চুপি জাসুসি করতে এসেছিলে কেন?
দোষ তো তোমাদের আছে নাকি? এভাবে কারো অনুমতি ছাড়া তার রুমে যাওয়া মোটেও ভদ্রমেয়েদের কাজ নয়। রাগ হওয়াটাই স্বাভাবিক নয় কি? রিমি রাগে কটমট করে বলল, এই আপনার মানে কি? অবশ বলে এভাবে হাত গলা মুচড়ে আবার কেটে দিবেন নাকি? পাগল নাকি? দেখে নেব আপনার ওই বন্ধুকে, আমাকে চেনে না। আচ্ছা, সব পরে দেখা যাবে, আগে একে নিয়ে তো চলো। রিমি কথা বললই না, হাত দিয়ে ওয়াসিনাথের হাতটা মালিশ করছে। আর ওয়াসিনাথ আরও কাঁদছে, ব্যথা হয়ে আছে তার হাত। আজ 2 দিন ওয়াসিনাথকে ভার্সিটির ক্যাম্পাসে দেখাই যাচ্ছে না। অরিটানের মনে এত এত অনুশোচনা তার এই জীবনে আগে কখনোই হয়নি। তার কেমন জানি ভালোই লাগছে না এই ক্যাম্পাস। আরতি শিকার চলে যাচ্ছে, সে তাকাচ্ছেই না। মনে শুধু একবার একটি মুখ দেখার প্রয়াস জাগছে। কেন আজকে এই দিনটাও বাকি দিনটার মতোই খারাপ যাচ্ছে? নিজের দিনের রুটিন তো সে নিজেই তৈরি করে, তার খারাপ ভালো সে নিজ হাতেই করে। কিন্তু আজ মনটা আগের চাইতেও বিষণ্ণ লাগছে। নিজের উপর রাগটা চড়াও হচ্ছে। অরিটান ভাবতেই পারছে না সে নিজের উপর নিজে রেগে আছে। আশ্চর্য, সে তো কখনোই নিজের উপর রেগে থাকেই না। এমনকি আজ তার মনে হচ্ছে সে মহা ভুল কিছু করেছে, যা তার জীবনের সবচাইতে বড় ভুল। সত্যিই সে ভুল করেছে? কি ভুল? একটা মেয়েকে ব্যথা দিয়েছে, এটাই ভুল? এমন ভুল তো সে অহরহ করেছে। মেয়ে ছেলেদের কলিজাও সে নিজের হাতেই ছিঁড়েছে। এত ভয়ঙ্কর কাণ্ডগুলো করার সময়ও তার হাত কাঁপেনি, আর মেয়েটা ছুঁয়ে দিতেই তার শরীর সহ ভিতরে সব কাঁপে। কেন? কি আছে ওই মেয়ের মাঝে? আজ 2 দিন সে ঘুমাতেই পারছে না। একটা বাচ্চা মেয়ে তার ঘুম কেড়েছে। ভাবতেই তার নিজের নাম ডেকে ওপর সন্দেহ হচ্ছে। সে হরিটান খান, যার ভয়ে সবাই কাঁপে, তাকেই কিনা 18 বছরের একটা মেয়ে এভাবে বিলুপ্ত করেছে। হরিটান আর ভাবতেই পারল না। ক্লাসে প্রফেসর হোয়াইট বোর্ডে কিছু লিখছিল, সবাই মনোযোগী। এর মাঝে অরিটান ধাপ করে উঠে রুম থেকে দ্রুত বেরিয়ে পড়ে। ক্লাসে সবাই অবাক হয়ে হাঁ করেই তাকিয়ে আছে, সাথে রিমনও। হলোটা কি? অরিটান ক্লাস থেকে দ্রুত বের হতেই তার হাতের সাথে লেগে মাদুলি থাম করে ফ্লোরে পড়ে যায়। আকর্ষীয় ঘটনায় সে হতভম্ব। আর অরিত্রাণীর, সে পিছনেও ঘুরে তাকালো না। কেউ যে পড়ে গেছে সেদিকেও তার খবর নেই। মাথা গরম, তার খুবই গরম। মাদুলি এখনো হাঁ করেই তাকিয়ে আছে, মনে মনে বলছে, এত অ্যাটিটিউড। অরিত্রাণ নিজের টেবিলের ল্যাম্পের লাইট একবার নিভাচ্ছে তো একবার জ্বালাচ্ছে। মন আর মস্তিষ্ক তার সাথে 2 সত্তা দিয়ে হয়ে বিভেদ হয়েছে। কাকে বেছে নিবে এসে? মন বলছে একবার ছুটে যেতে, আর মস্তিষ্ক বলছে না। কার কথা শুনবে এসে? যদিও অরিত্রাণ যা করে সব মস্তিষ্ক খাটিয়েই করে, কিন্তু কি হচ্ছে তার সাথে সেটাই তার মাথায় আসছেই না। একটা মেয়েকে মেরে তার এমন দুর্দশা হচ্ছে কেন? অরিত্রাণ চোখ বুঝে আবার খোলে। সেই ঘটনার পর থেকে চোখ বুঝেও তার অস্বস্তি হচ্ছে। চোখের পর্দায় ভেসে উঠেছে ওয়াসিনাথের লাল মুখ, ব্যথায় কাতর চেহারা, আর সেই সচ্ছল চোখ ঘোরাটি হয়ে যাওয়া দৃশ্য। কানে বাজে সেই কান্নার শব্দ। অরিটান আর ভাবে না, লাফিয়ে উঠে দাঁড়ায়। আর ভালোই লাগছে না। গাড়ি নিয়ে ইটো রাতের শহর ঘুরবে। অরিটান নিজের গাড়িতে বসে ভাবছে কোথায় যাবে। গন্তব্যবিহীন তার গতিবিধি। এনএসসি হাসপাতালের সামনে গাড়িতে বসে আছে অরিটান। চোখে মুখে তার চিন্তার ছাপ। জীবনে সে এতটা দোটানায় পড়েইনি। যাবে কি যাবে না এটাই ভাবছে সে। অনেক ভেবেই অরিটান গাড়ি থেকে নেমে পড়েছে। অনেক নার্ভাস লাগছে তার। এই প্রথম এমন ফিলিংসের শিকার হচ্ছে সে। ভাবতেই তার অবাক লাগছে। অরিটান হাসপাতালের ভিতরেই ঢুকছে। প্রতিটা পা ফেলছে, আর তার মনে হচ্ছে তার বাম পাশটা ধিকে ধিকে কাঁপছে। কি আশ্চর্য! অরিটানকে ঘামাচ্ছে। হাতের উল্টো পিঠ দিয়ে সে নিজের ঘাম মুছে চাপা দাড়িতে হাত বুলিয়ে মুখ মুছে নেয়। দীর্ঘ কিছু শ্বাস ফেলে সে নিজেকে শান্ত করে। 103 নাম্বার কেবিনের সামনে এসে থমকে দাঁড়ায় অরিটান। সামনের বিশাল জানলার পর্দা ঠেলে রাখা হয়েছে। মাথার ওড়না পেঁচিয়ে তাতে খুবই শান্ত ভঙ্গিতে ওয়াসিনাথ ঘুমিয়ে আছে। মুখটা ফ্যাকাশে হয়ে আছে। সাদা ওড়না মাথায়, গায়ে সাদা চাদর, আর হাত প্লাস্টার করা। অরিটান ভাবতেই পারে না এতটা ব্যথা পেয়েছে ওয়াসিনাথ। মুহূর্তে তার চোখ ভীত হয়, অনুশোচনা জাগে তীব্রভাবে। সে জাস্ট ভাবতেই পারছে না। অরিটানের বুকের যন্ত্রণা বাড়ে। মনে এক সত্তা সরে গিয়ে একটা সত্তা কাজ করছে, যাতে শুধু অনুশোচনাই হচ্ছে।
অরিত্রাণ রুমে ঢুকে ওয়াসিনাত কাত হয়ে শুয়ে আছে। নিষ্পাপ বাচ্চার মতো লাগছে, আসলেও বাচ্চা মেয়ে। গলাও নিশ্চয়ই ব্যান্ডেজে দিতে হয়েছে। অরিত্রাণের চোখে মুখের ভাব পরিবর্তন হয়। ওয়াসিনাতের পাশে টুল টেনে বসে সে। ওয়াসিনাতের ব্লেডের পাশের টেবিলে কিছু বাচ্চাদের আঁকা কার্ড আর ফুল দেখতে পাচ্ছে অরিত্রাণ। হাত বাড়িয়ে একটা কার্ড নিতেই দেখে বিভিন্ন কার্টুন আঁকা। একটা মেয়ে হিজাব পরা, তার হাতে বেলুন আর পেছনে অনেক বাচ্চা। এমন অসংখ্য ছবি আছে। অরিত্রাণ অবাক হয়ে দেখছে। হাসপাতালে এগুলো কে দেয় নাকি? কথাটা ভাবতে ভাবতে কার্ড উল্টায়। তাতে কালো কালিতে লেখা, অহাসপু তাড়াতাড়ি ভালো হয়ে যা, আমার জন্মদিন কিছুদিন পরে, কেক আনতে হবে তো। আমি তোমাকে খুব মিস করি। দুদিন আমি তোমার সাথে দেখা করতে আসি না। আমি হসপিটালে যেতে চেয়েছি কিন্তু নপুমা দিচ্ছে না, তাই এটা তোমার জন্য। ভালোবাসি অহাসপু। অরিত্রাণ আরও কিছু কার্ড খুলে খুলে মুগ্ধ হয়েই দেখে আর ভাবে, এরা কারা? এই মেয়েকে এত ভালোবাসে কেন? এত ভালোবাসা মিশ্রিত লেখা দেখে তার হৃৎপিণ্ডটায় নড়ে ওঠে। এভাবে একে মারা তার মোটেও উচিত হয়নি, মোটেও না। মেয়েটাকে দেখার পর থেকে তার ঘুম অর্ধেক গায়েবই হয়েছে, আর এই 2 দিনই সম্পূর্ণ গায়েব। অরিত্রাণ যত্নের সাথে এই কার্ডগুলো গুছিয়ে রাখে। মনে মনে প্রশ্ন জাগে, এরা কারা? তবে উত্তর নেই। অরিত্রাণ আগ্রহের সাথে তাকিয়ে দেখছে ওয়াসিনাতকে। লাল গোড়া মুখ, লাল ঠোঁট, চোখ বুঝে আছে। ডান হাত একপাশে প্লাস্টার করে রাখা হয়েছে আর বাম হাত অপর প্রান্তে। বলে থাকার মতো স্নিগ্ধ মুখশ্রী। সত্য তো? অরিত্রাণ সত্যিই নিজেকে ভুলতেই বসেছে। ক্ষণে ক্ষণে তার এটা মনে হচ্ছে। অরিত্রাণের অস্থিরতা বাড়ে। এত কেন অস্বাভাবিক লাগছে তার? মেয়েটাকে দেখার জন্য মনটা যে খসখস করছে, দেখার পরেও তা কমছেই না। অনুশোচনা বোধ বুঝি এমনই হয়। অরিত্রাণের স্থির দৃষ্টি, মায়া মায়া মুখের ভাবমূর্তি যেন তাকিয়েই টানছে। খুব করে গিয়ে ছুঁয়ে দেওয়ার মতো নিষিদ্ধ ইচ্ছারাও হার মানছে। অরিত্রাণ নিজের ইচ্ছেগুলোকে নিজেই হতবাক। কিছু সময়ের ব্যবধানে তার হচ্ছেটা কি? এত বিব্রতকর ইচ্ছেগুলো তার পথের মতো হৃদয়ে আসতে কেন, কোথা থেকে? অরিত্রাণ নিজেকে সামলিয়ে নেয়। অপেক্ষায় থাকে ওয়াসিনাতের চোখ খোলার। চোখ সরিয়ে নেয় দেয়ালে। কিন্তু কি আজব! চোখ দৌড়ে এসে পড়ছে ওয়াসিনাতের মুখের ওপর। ষষ্ঠ ইন্দ্রিয় জানান দিচ্ছে কেউ গভীরভাবে তাকে দেখছে। কথাটা তার মনে হতেই চট করে চোখ খুলে সামনে তাকায়। সামনে থাকা ব্যক্তিকে দেখেই আটকে ওঠে ওয়াসিনাত। ভয়ে তার শরীর কাঁপে, চোখে মুখে ফুটে ওঠে অজস্র ভয়ের রেখা। ভীত হয়ে ওয়াসিনাত নিজের গায়ের চাদর টেনে নিজেকে মুড়িয়ে নেয়। ডেকে রাখে সব। ভয়ে তার কথা আটকে যাচ্ছে গলায়। মনে হচ্ছে এই বুঝি গলাটা চেপে ধরবে, এই বুঝি ছুরিটা গলায় ধরবে। হয়তো বাকি হাতটা ভাঙতে এসেছে, নাকি মেরে ফেলতে। নানান কথা ওয়াসিনাতের মনেই ভর করে। চোখে জমে পানি। এই বুঝি হালকা ঝাঁকনিতেই টপ করে গড়িয়ে পড়বে। লোকটার হুঙ্কারগুলো আজ তার কানে বাজছে। ভয়ে গলায় কথা আটকে আসছে তার। জোরপূর্বক গলা দিয়ে কথা এনে এসে বলল, আপনি এখানে? আর বলতেই পারল না। ওয়াসিনাতের কাঁপাকাঁপি ভয় হাহাকারগুলো যেন অরিত্রাণকে নাড়িয়ে দিচ্ছে। তার মতে সারা দুনিয়ায় তাকে ভয় পাক, কিন্তু এই মেয়েটা তাকে যাতে দেখে ভয় না পায়, এই ভয় পেলেই চলবে না। অরিত্রাণ শান্ত গলায় বলল, কুল, আমি তোমাকে কিছু করতে আসিনি, ভয় পাওয়ার কিছু নেই। ওয়াসিনাতের যেন বিশ্বাসই হলো না। সে ভ্রু কুঁচকে তাকালো। ভয় কাটেনি, তবে আগ্রহের মাত্রা বেড়েছে। অরিত্রাণ আবার বলল, এখন কেমন ফিল করছো? ওয়াসিনাত যেন আকাশ থেকেই পড়ল। আজব লোক তো, নিজে মেরে হাসপাতালের গণ্ডিতে পাঠিয়ে আবার জিজ্ঞেস করছে কেমন ফিল করছে। সাংঘাতিক লোক বললে ভুল হবে। ওয়াসিনাত কুচকে আসা ভ্রু জোড়া আরও কুচকে এলো। সন্দেহ নিয়ে তাকালো ওয়াসিনাতের দিকে। অরিত্রাণের শান্ত চোখ। জবাবের আশা করলেও সে জানে জবাব জানবে না, আসবেও না। তবুও তার আজ অসাধ্য সাধন করতে ইচ্ছে করছে। মনে মনে মাপ নামক অচেনা শব্দ তাই ব্যবহার করতে ইচ্ছে হলো। সত্যি কি সে সরি বলবে? ইম্পসিবল। কথাটা বলে সে নিজেকে দমাতে পারছেই না। মন বলছে সামান্য ছোট্ট একটা শব্দই বলে দে, কিন্তু গলা দিয়ে আসছেই না। অরিত্রাণ ভাবে কি বলবে। সেই দিন সে খুবই রেগেছিল বলে এমন রুড বিহেভ করেছিল। এটার জন্য কি সে এখন বলবে সে দিনের ঘটনার জন্য আমি দুঃখিত?
ও মাই গড, কি ভাবছে এসে? অরিত্রাণ নিজের চোখ আপনা আপনি বড় করে ডান হাত দিয়ে চশমার পাশ ঠেলে তার ঠিক করে। অদ্ভুত সব চিন্তা তার মনে। এদিকে মেয়েটা তার ভয় কুকড়ে আছে, এটাও সে মানতেই পারছে না। দোটানায় আবার আটকে পড়ছে সে। সরি নামক এই শব্দও সে কখনোই তেমন ব্যবহারই করেনি। বহু আগে করলেও কিছু বছর এই নামটা তার কাছে বিরক্ত। নিজেকে উচ্চ স্তরে ভাবতে ভাবতে সে এই শব্দ ব্যবহার করতেই ভুলে গেছে। ওয়াসিনাত নিজেকে স্বাভাবিক করে উঠে বসতে চায় সে, কিন্তু তার হাত দিয়ে পিছনে যেতেই পারছে না। তারপরেও সে হাত দিয়ে ঠেলে উঠে বসতে চায়। অরিত্রাণ দ্রুত বালিশ ঠিক করে ওয়াসিনাতের দুই বাহু চেপে তাকে বসিয়ে দেয়। ওয়াসিনাত ভূত দেখার মতো আরও চমকায়। আশ্চর্য, আজ তো পুরা গেটা পিছেন। ওয়াসিনাত চোখ বড় করে তাকিয়ে আছে অরিত্রাণের দিকে। কিছুক্ষণ পর বলল, আপনি কি আমাকে মেরে ফেলতে এসেছেন? অরিত্রাণ চোখ বুঝে নাই, এটা বলবে সে জানতো, তবুও শুনতে ইচ্ছে হলো না। সে বলল, তেমন কিছুই না। আসলে তুমি আমার অনুমতি ছাড়াই আমাকে অনুসরণ করেছো, ব্যাপারটা আমার পছন্দ হলো না, আর রাগ চড়ে গেছে। যা হয়েছে তা মনে হয় ঠিক হয়নি। অরিত্রাণ থেমে থেমে সংকোচ নিয়ে কথাগুলোও বলে। ওয়াসিনাত অবাকের আর এক ধাপ উপরে। লোকটাকে দেখার পর থেকে এই প্রথম এমন ছোট চোখ আর অনুনয় সুরে কথা বলতে দেখেছে। এর আগে তো এত গুছিয়েছে কথা বলতে সে দেখেনি। হঠাৎ এত অনুশোচনা চোখে মুখে, অদ্ভুত তো। অরিত্রাণের গলা নিয়ে আসে। হঠাৎ তার কণ্ঠ পাল্টে মিনমিনে হয়ে ওঠে। মনে হচ্ছে এবার বলে দেওয়াই উচিত। অনেকক্ষণ অরিত্রাণ নিচের দিকে তাকিয়ে চুপ থাকলো। কিছু একটা ভেবে এসে বলল, আসলে এত রুড বিহেভ করতে চাইনি। ওয়াসিনাত সরু চোখেই বলল, তাহলে কি করতে চেয়েছিলেন? আসলে ওয়াসিনাত ক্ষুব্ধ কণ্ঠে বলল, মারার সময় গলাবাজি, আর এখন আসছেন আসলে আসলে করতে? অরিত্রাণ রাগী চোখে তাকিয়ে বলল। শ্যাট আপ। ওয়াসিনাত চুপসে গেল, বলল, আপনি চলে যান, আমি সত্যি আর আপনার সামনে আসবো না, আই প্রমিস। অরিত্রাণ নিঃশ্বাস ফেলছে দ্রুত, গলা ধীর করেই বলল, আমার সামনেই ঘুরবে, সমস্যা নেই। বলেই হলো খুন করার ইচ্ছে শুধু? দেখ, যা হয়েছে ভুলে যাও, তোমারও দোষ ছিল। ও হ্যালো, আপনি আমাকে মেরেছেন, আমি না। এসব বলে লাভ নেই, মাপ চেয়ে বিদায় হন। অরিত্রাণ ভ্যাপাচাকা খেয়ে গেল। মাফ চাইবে? চাইবে, কিন্তু কিভাবে? অরিত্রাণ মনোযোগ হয়ে ভাবছে। অনেক সময় চলে যাচ্ছে, সে বলতেই পারছে না। অনেক প্রিপারেশন নিয়ে অরিত্রাণ যেই বলতে যাবে ঠিক তখনই কেউ দরজা দিয়ে হন হনিয়ে ঢুকে পড়ে। রিমি হন হনিয়ে রুমে প্রবেশ করে। অরিত্রাণ ভ্রু কুঁচকে পিছনে ঘুরে তাকায়। ওয়াসিনাত ওর দিকেই তাকিয়ে আছে। রিমি অরিত্রাণকে দেখে যেন তেলে বেগুনে জ্বলে উঠেছে। হন হন করেই তার সামনে এসে দাঁড়ায়। অরিত্রাণ পূর্বের ন্যায় ভ্রু কুঁচকে তাকিয়েই আছে। রিমি নিজের হাতের ফোনটা কানের কাছে নিয়ে বলল, আঙ্কেল, আমি একটু পরে আপনাকে কল করে ওয়াসুর সাথে কথা বলে দিচ্ছি, চিন্তা করবেন না, এখন রাখি। রিমি কল কেটে অরিত্রাণের দিকে তাকায়। অরিত্রাণের খুব স্বাভাবিক ভঙ্গি। রিমি নাক মুখ কুঁচকে বলল, আপনি এখানে কি করছেন? আবার মরতে এসেছেন বুঝি? আশ্চর্য লোক তো আপনি। মানুষকে কি মানুষ মনে হয় না, নাকি আপনি নিজেই মানুষ না? কোনটা? অরিত্রাণ জবাব দিল না। ওয়াসিনাতের দিকে মোড় ঘুরিয়ে সে তাকালো। ওয়াসিনাত আগের মতোই একবার রিমিকে দেখে, আবার একবার অরিত্রাণকে দেখে। তবে তার এখন আর ভয়ই করছে না। শত হোক, রিমি চলে এসেছে বলে কথা। রিমির রাগ লাগছে, লোকটা তাকে পাত্তাই দিচ্ছে না। রিমি এই পাশ থেকে ঘুরে ও পাশে চলে যায়। অরিত্রাণের দিকে আঙ্গুল তাক করে সে বলল, মতলব কি বলবেন? আজব লোক তো আপনি। আমার তো মনে হয় নিশ্চয়ই পাগল টাগল হবেন। উঠে যান এখান থেকে, রুমের বাহিরে যান। আপনাকে যেন আর কখনো ওয়াসুর আশেপাশে না দেখি। অরিত্রাণ নিচের দিকে তাকিয়ে রাগ নিয়ন্ত্রণ করছে। এই মেয়ে তাকে এত কথা শোনাচ্ছে, সাহস তো কম না। তার এখন ইচ্ছে করছে খুন করে দিতে এই মেয়েকে। তবে সে কিছুই করবে না। যা করতে এসেছে তাই করতে পারছে না, বাকিগুলো তো আপাতত বাদ। অরিত্রাণ মনে মনে আওড়ায়, সেদিনের ব্যবহারের জন্য আমি দুঃখিত। আবার নিজে নিজে বলল, না, এইভাবে বললে হবে না, বরং আই এম সরি, এটা ঠিক আছে। কিন্তু তার তো মুখ দিয়ে বেরই হচ্ছে না। সে কিভাবে বলবে তাই ভাবছে। এর মাঝেই রিমি রেগে গেল, চেঁচিয়েই উঠে বলল, ওয়েটার, ওয়েটার, কোথায় গেল সব? রিমিকে এভাবে চেঁচাতে দেখি অরিত্রাণ বলল, চিৎকার চেঁচামেচি না করলে হচ্ছে না, ডিসগাস্টিং গার্ল। রিমির রাগ এবার তুঙ্গে।
রাগে কটমট করে সে বলল, আপনার সাহস তো কম না, আমাকে বলেন ডিসগাস্টিং গার্ল। আপনি কি, হ্যাঁ? আপনি তো আস্ত একটা ডিসগাস্টিং মানুষ। নিজেকে কি হরিপ্রাণ খান মনে করেন? শুনেন, ওর মতন অ্যাটিটিউড দেখালে ও হওয়া যায় না। বের হন, গেট লস্ট। হরিত্রাণ মনে মনেই হাসে। রিমির কথা থেকে এটা বোঝা যাচ্ছে রিমি তার অনেক বড় ফ্যান। তবে মেয়েটা রাগই বেশি। নিজের মতো নিজে হতে চাইবে এমন বোকা হরিত্রাণ নয়। কথাটা মনে মনে বলে একটু বাঁকা হাসে। রিমি ভ্রু কুঁচকে তাকায়। লোকটাকে তার খুব পরিচিত পরিচিত মনে হয়, কিন্তু কোথায় দেখেছে সেটা মনে করতেই পারছে না সে। আর বড় কথা, সে মনে করতে চাচ্ছেই না। তার তো বিশাল রাগের ভান্ডার আছে এই লোকের বিরুদ্ধে। তাই লোকটাকে সামনে দেখে তার রাগ বাড়ল আরো। রিমি আবার চিৎকার দিয়ে বলল, ওয়ার্ড বয় কি মরে গেল নাকি? ওয়ার্ড বয়! ওয়াসিনাথ নিজের কানে বাম হাত দিয়ে এক চোখ বন্ধ করে আর এক চোখ খুলে তাকিয়ে আছে অরিত্রাণের দিকে। অরিত্রাণ শান্তভাবেই বসে আছে। কিছুটা বিরক্ত সে রিমির কাণ্ড কারখানায়, তাই বলল, গলাটা ফ্রিতে পেয়েছো তাই এত চিৎকার করার সাহস হচ্ছে? গলা বন্ধ হয়ে গেলে আর এমন বাজে বিহেভ করতে পারবে না তুমি। আমার মনে হয় রোগীর রুমে সাউন্ড পলিউশন করা তোমার উচিত হচ্ছে না। আই হোপ ইউ আন্ডারস্ট্যান্ড। কি আমি সাউন্ড পলিউশন করি? কত বড় অপমান! বের হন বলছি, এক্ষুনি রুম থেকে বের হন। রিমি ওয়ার্ড বয় বলে চেঁচাতে চেঁচাতে বেরিয়ে গেল। অরিত্রাণের কপালে ভাঁজ ফেলে কিছু সময় সেদিকে তাকিয়ে থেকে ওয়াসিনাথের দিকেই তাকালো। ওয়াসিনাথ এখনো আগের মতো বাম হাতে কান চেপেই আছে। অরিত্রাণ তাকিয়ে থাকে ওয়াসিনাথের দিকে। ওয়াসিনাথ একটু বিব্রত বোধ করে ঠিক হয়েই বসে। অরিত্রাণ চোখের পলক না ফেলে তাকিয়ে থাকে ওয়াসিনাথের দিকে। এত দেখার কি আছে তাই ওয়াসিনাথ বুঝতেই পারছে না। কিছু সময় সে নিজেও তাকিয়ে থাকে, মুখ কুঁচকালো। অরিত্রাণ চোখ সরিয়ে নেয়, হাতের দিকে তাকিয়ে বলে, হাত কি ভেঙেছে? ওয়াসিনাথ ভগ্ন হৃদয় নিয়ে ঠোঁট উল্টে বলল, ভাঙাটাই কি স্বাভাবিক নয়? আপনি কি রুডলি চেপে ধরেছিলেন? জান বেরিয়ে যাওয়ার মতো ব্যথা হচ্ছিল জানেন। মনে হচ্ছিল আমার হাতটা কেটে ফেলা হচ্ছে। আচ্ছা, আপনার হাত কি তুলা দিয়ে বানিয়ে লোহায় চুবিয়ে দেওয়া হয়েছে? এত নরম হাতে কত শক্ত ব্যথা দিয়েছেন আপনি। হ্যাঁ। অরিত্রাণের দৃষ্টি তীক্ষ্ণ। মেয়েটাকে সে গভীরভাবেই দেখছে। ঠোঁট জোড়ার কারণে অনেক মায়া মায়াই লাগছে। অরিত্রাণ কি মেয়ে জাতির উপর আসক্ত হচ্ছে? কথাটা ভেবেই সে চোখ সরিয়ে ফেলে। মেয়ে জাতির মায়ায় পড়লে সে কখনো তার লক্ষ্যে পৌঁছাতেই পারবে না। তার এই অনিশ্চয়তার জীবনে সে কারোর মায়ায় জড়াতেই চায় না। অরিত্রাণ নিজের ফোন বের করলো। হয়তো কোনো ব্যক্তিকে কল করছে। ফোন কানে ধরে সে বলল, ডক্টর সাইম, এনএসসি হসপিটালে একজন রোগী আছে, আপনি কাল সকালে এসে তাকে দেখে যাবেন। হাত ভেঙেছে মেবি, সম্পূর্ণ সুস্থ হওয়া চাই এবং দ্রুত। অরিত্রাণ জবাবের অপেক্ষা না করেই ফোনটা কেটে দিল। ভাবলেশীনভাবেই ওয়াসিনাথের দিকে তাকিয়ে বলল, যে আসবে তাকে সব খুলে বলবে, কোথায় কোথায় ব্যথা, কতটুকু ব্যথা। বেস্ট ডক্টর সে, বোন স্পেশালাইজড। ওয়াসিনাথ তিক্ত চোখে তাকিয়ে থাকে অরিত্রাণের দিকে। সাথে যোগ হয় এক রাশ বিরক্তি আর হতাশা। লোকটা এমন কেন? কোথায় মায়া মায়া করে একটু কথা বলবে, সরি বলবে, দুঃখ প্রকাশ করবে, মাফ চাইবে, তা না আসছে স্পেশালিস্ট নিয়ে। ঢং! অরিত্রাণ উঠে দাঁড়াতে দাঁড়াতেই বলল, আমি কি তা হয়তো তুমি জানো না, তবে সাবধান, আমি মোটেও ভালো মানুষ নই। দূরত্ব বজায় রাখবে আমার থেকে। ওয়াসিনাথ চোখ পাকিয়ে তাকায়। তার খুব রাগ লাগছে, তবুও চুপ করেই আছে। এই লোকটাকে তার হঠাৎ ভয় লাগে, আবার হঠাৎ মনে হয় লোকটা অতটা ভয়ের মানুষ না যতটা সে পাচ্ছে। আসলে কি এলো? এমন অদ্ভুত সব চিন্তা ওয়াসিনাথের মাথার মাঝে মাঝেই ভর করে। রিমি ওয়ার্ড বয় নিয়ে হাজির। রাগ দেখিয়ে তাদের ইশারা করে বলল, এই লোকটাকে বের করে দাও দ্রুত। লোকগুলো ভারী অবাক হয়ে কিছুক্ষণ তাকিয়ে থাকে, তারপর এগিয়ে আসতে নেয়। অরিত্রাণ নিজের ডান হাত তুলে ইশারায় থামতে বলে। হাত সরিয়ে থামতে বলায় ওয়ার্ড বয় থেমে যায়। অরিত্রাণ ওয়াসিনাথের দিকে তাকিয়ে বলল, সেদিনের ব্যবহারের জন্য আমি রিগ্রেটফুল। অরিত্রাণ দ্রুত গতিতে পা ফেলে রুম থেকে বেরিয়ে গেল। ওয়াসিনাথ, রিমি সহ সবাই অবাক। তবে ওয়ার্ড বয় কিছু বুঝতেই পারছে না, তাই অবাক হচ্ছে। আর ওয়াসিনাথ ভাবতেই পারেনি লোকটা অনুতপ্ত বা দুঃখিত এই কথাটা প্রকাশ করবে। রিমি অ্যাটিটিউড দেখে অবাক। আশ্চর্য লোক। চারদিকে গভীর রাতের ঘন কালো অন্ধকার। সেই অন্ধকারে ছাপি আকাশ জুড়ে থালার মতো চাঁদ আর মিটি মিটি তারা। গভীর রাতের শীতল বাতাসে কাঁপছে গাছপালা। প্রকৃতি ঢলছে প্রেমে।
হালকা বাতাসে ঝংকারে শিরশির করে কাঁপছে গাছের ঘন পল্লব। ঘন অন্ধকারে বিশাল চাঁদ নিজের আলোতে সব আলোকিত করছে। সেই চমৎকার আলোর নিচে বসে আছে অরিত্রাণ। নিরিবিলি চুপচাপ একটা পরিবেশ। অরিত্রাণ গাড়িতে ঠেস দিয়ে দাঁড়িয়েই আছে, দৃষ্টি স্থির। সামনে দিগন্ত চূড়া মাঠ। শীত শীত লাগলে ও অরিত্রাণের শরীর থেকে উত্তাপ বের হচ্ছে। জীবনে উচ্চ স্তরে যাওয়ার তীব্র ইচ্ছে তাকে অনুভূতিহীন করে তুলেছে। তার মাঝে কোনো অনুভূতি এখন আর কাজই করে না, করে শুধু কঠোরতা। আজ অদ্ভুতভাবে তার হৃদয়ের কোনো এক স্তরে শূন্যতা বিরাজ করছে। গুটি সুটি মেরে হৃদয় কিছু একটা জায়গা করতে যাচ্ছে। প্রশান্তি নামে যে একটা শব্দ আছে, এটা বহু বছর পরে আজ তার মনে হচ্ছে। দুঃখিত, কথাটায় কি আসলে এত জোর, এত পাওয়ার আছে? অরিত্রাণ দীর্ঘশ্বাস নিয়ে গাড়িতে উঠে বসে। জীবনের প্রতি পদক্ষেপ থেকে শিক্ষা দেয়, সে শিক্ষা নেয়ও, কিন্তু এই দুঃখিত পদক্ষেপে থেকে সে কিছুতেই শিক্ষা নিতেই পারল না। মেয়েটাকে দেখার পর সব রাগ কোথায় চলে যায় সে জানেই না। তার কেন যেন বড্ড মায়া মায়া লাগে মেয়েটাকে। মনে হয় মেয়েটার কষ্টে তারও বুকটা কাঁপে। এত মডেল সুন্দরী মেয়েদের সে দেখেছে, তাদের দেখে তো তার একবারের বেশি দুইবার ঘুরে তাকাতে ইচ্ছে হয়নি। মনে হয়েছে সব এক। তবে কেন আজ মনে হচ্ছে পৃথিবীর সকল প্রাণীর ভিন্ন অস্তিত্বও আছে। ছোট্ট একটা বোকা বাচ্চা মেয়েকে দেখি তার এই চিন্তা শক্তি কাজ করছে। তার তো আগে পিছিয়ে মেয়েদের লাইন লেগেই থাকে, তবে সবার তো তার স্টাইল, পার্সোনালিটি আর স্বার্থের প্রতি লোভ। এই মেয়েও কি তেমনই? দ্রুতই জবাব আসে, না। এই না শব্দদ্বয় ভাবতে ভাবতে অরিত্রাণ নিজের হোটেলের সামনে এসেই পড়ে। রিমন নিজের রুমে পায়চারি করছে, অরিত্রাণ নিজের রুমে নেই। এটা সে জানে। তার চিন্তা হচ্ছে খুব। সেটা এমন কেন? নিশ্চয়ই খুন করতে বা কারো মাথা কাটতে গিয়েছে। তা না হলে এত রাতে সে রুমে না থাকে গেল কই? রিমন নিজের রুমের দরজা খোলা রেখেছে। অরিত্রাণ তার রুমের পাশ কেটে যাওয়ার সময় তার জুতোর শব্দ রিমনের কানে এসে বাড়ি খায়। রিমন দ্রুত পা চালিয়ে অরিত্রাণের সামনে এসে দাঁড়ায়। অরিত্রাণ পকেটে হাত দিয়ে ভ্রু জোড়াকে কিঞ্চিত ঝাঁকিয়ে প্রশ্ন ছুড়ে বলল, ঘুমোসনি? রিমন সন্দেহ চোখে তাকিয়ে অরিত্রাণের পা থেকে মাথা পর্যন্ত দেখে নেয়। তারপর বলল, ব্যাস খুন খারাপি করস নাই? শালা আমি তো ভয়ে শেষ। ভাবলাম তুই খুনটুন করে ফেলছস। তোর তো এগুলোই ভালো লাগে তাই না? কিন্তু রক্ত কই? অরিত্রাণ স্বাভাবিকভাবে তাকিয়ে থেকে বলল, এমন কিছুই করিনি, তাই ফাউল কথা বন্ধ কর রিমন। তুই দিন দিন নিজের লেভেল ভুলে গোয়েন্দাগিরি করছিস কেন? যা ঘুমাতে যা। রিমন চুপসে যায়। অরিত্রাণ সব কিছুতেই এত স্বাভাবিক কেন? নিশ্চয় কিছু একটা হয়েছে। অরিত্রাণের অতি স্বাভাবিকতা মানে গোলমাল হ্যাঁ ভাই, সব গোলমাল হ্যাঁ। রিমন একটু চুকে বলল, এত রাতে কই গেলি দোস্ত, বলবি? অরিত্রাণ সরু চোখে তাকাতেই রিমন দ্রুত বলল, তা না হলে ঘুম হবে না দোস্ত। হসপিটালে। কথাটা বলেই অরিত্রাণ দ্রুত পা চালিয়ে রিমনকে ক্রস করে চলে গেল। রিমন আহাম্মকের মতো তার যাওয়ার দিকে তাকিয়ে ভাবছিল, হসপিটালে কেন গেল? ওয়াই? রহস্য রহস্য গন্ধ পাচ্ছে সে। সকাল 8টা ছুঁই ছুঁই। মিষ্টি একটা রোদের প্রথম প্রলয়ে ঘুম ভেঙে গেল ওয়াসেনাতে। কিছুক্ষণ বালিশে মুখ গুজে শুয়ে থাকলেও সে। কাল সারা রাত তার তেমন ঘুমই হলো না। মাথায় শুধু অরিত্রাণের ঠান্ডা ঠান্ডা গলার মিষ্টি মিষ্টি কথাগুলো ঘুরছিল। অরিত্রাণকে নিয়ে ভাবতে ভাবতে তার গভীর রাতটা হঠাৎ করে ভোর হয়ে গিয়েছে। তবু ঘুমের ছিটে ফোঁটা তার চোখের পাতায় ধরাই দিল না। অনেক পরে অল্প ঘুম হলো। বালিশ থেকে মুখ তুলে ধীরে ধীরে উঠে বসলো সে। ঘড়িটার সামনে ঝুঁকে আছে, যাতে এখনো 8টা বাজেনি। ওয়াসিনাথ চারপাশে চোখ বুলিয়ে রিমিকে খুঁজে। মাথাটা ভার ভার লাগছে। এক কাপ কফি গরম পেয়ে ভালোই হয়। কথাটা ভাবতে ভাবতে বিছানা ছেড়ে নিজের ভাঙ্গা হাত নিয়ে সে উঠতে চায়, কিন্তু সেই মুহূর্তে একজন ডাক্তার অ্যাফ্রন পরিহিত ব্যক্তি রুমে ঢুকে পড়ে। তার পেছনে পেছনে খবরের কাগজ হাতে রিমিও ঢুকে পড়ে। ওয়াসিনাথ চোখা চোখে তাকিয়ে থাকে কিছু সময়। লোকটা টুল টেনে বেডের পাশে বসে পড়ে। চোখে মুখে গাম্ভীর্য ভাব ফুটিয়ে তিনি বলল, আমি ডক্টর সাইদ। আমাকে কল করে আপনার চিকিৎসার কথা বলা হয়েছে। হাতটা একটু দেখেন। ওয়াসিনাথকে দেখাতে বলে সে নিজে হাত বাড়িয়ে হাতের প্লাস্টারটা কাছে দিয়ে কেটে দেখা শুরু করে। আকস্মিকভাবে এসব ঘটছে দেখে ওয়াসিনাথ রিমি দুজনেই হাঁ করে তাকিয়ে আছে একজন আর একজনের দিকে।
ডাক্তার খুব অভিজ্ঞ ভঙ্গিতে হাত এদিক ওদিক ঘুরিয়ে দেখছে আর কলম দিয়ে কাগজে কী সব লিখছে। ওয়াসিনাতের এখন অরিত্রাণের উপর প্রচণ্ড রাগ লাগছে। লোকটা ইচ্ছে করে এই ডাক্তারকে এখানে আসতে বলেছে যাতে এই লোক তার হাতে আরও ব্যথা দেয়। ওয়াসিনাত রাগিয়ে দাঁত মুখ খিচে বালিশের ঠেস দিয়ে বিড়বিড় করছে। খারাপ লোক একটা। রিভলভার হাতে দাঁড়িয়ে আছে অরিত্রাণ। রিভলভারের মাথা তাক করে রেখেছে আমজাম শেখের মাথার মাঝ বরাবর। আমজান স্থির দৃষ্টি নিয়ে তাকিয়ে আছে অরিত্রাণের সবুজ চোখের মাঝ বরাবর। অরিত্রাণ সত্যিই অবাক। এই প্রথম তার মনে হচ্ছে কেউ তার মতো দৃষ্টি নিক্ষেপ করতে পারে, তার সাথে টক্কর দেওয়ার ক্ষমতা রাখে। সিংহের সাথে সিংহের যেমন লড়াই হওয়া উচিত তার এখন তেমনই মনে হচ্ছে। বেশ মজাই লাগছে তার, দারুণ অভিজ্ঞতা হচ্ছে তার। অরিত্রাণ বাঁকা হেসে বলল, আমি মুগ্ধ আপনার পার্সোনালিটি দেখে। আমজান পাল্টা জবাব দেয়, বলে, আমি বিরক্ত আপনাকে দেখে। বিনা অনুমতিতে আমার অফিসে এসে আমার মাথায় রিভলভার ঠেকানোর সাহস আপনি কোথায় পেয়েছেন? এটা কোন ধরনের ম্যানার্স? অরিত্রাণ শব্দ করে হেসে বলল, আমার কারখানার ডিজাইন করবেন না, এটা কোন ধরনের ম্যানার্স মিস্টার শেখ? আমি প্রথমেই বলেছি আমি ইমোরাল অ্যাক্ট করি না। অরিত্রাণ আবার ভয়ঙ্কর হাসি দিয়ে বলল, জীবনের বিনিময়েও না? না, ইঞ্জিনিয়ার আমি, আপনার মতন লোকের কাজ করার জন্য হইনি। অরিত্রাণ এবার রেগে তাকালো, দাঁতে দাঁত চেপে বলল, আপনি কি জানেন না আমি কে? আমজান স্বাভাবিকভাবে পকেটে হাত রেখে গলা উঁচিয়ে বলল, অরিত্রাণ খান বিশাল মাপের মানুষ, সবই জানি, কিন্তু আপনি কোনো অনুমতি ছাড়া আমাকে দিয়ে ডিজাইন করাতে পারবেন না, এটা আপনিও জানেন। শুধু শুধু কেন ঝামেলা ক্রিয়েট করছেন বলেন? অরিত্রাণ আগের মতো তাকিয়েই থাকে। আমজাম শেখ নাম করা আর্কিটেকচার, সব উন্নত মানের ডিজাইনগুলো আমজান খুবই নিখুঁত এবং ভালো মানের করে তৈরি করে, তাই এর চাহিদা খুবই বেশি। অরিত্রাণের একটা নতুন কারখানার ডিজাইন তাকে করতে বলা হয়েছে, কিন্তু আইনগত কোনো ডকুমেন্ট বা কোনো অনুমোদন না থাকায় আজমান ডিজাইন করবে না বলে তা রিজেক্ট করেছে। কথাটা অরিত্রাণের কানে আসতেই অরিত্রাণ অবাক। এত বড় কলিজা কার যে অরিত্রাণের প্রজেক্ট রিজেক্ট করে? তাই চোখ খুলে সে দেখতে চলে এসেছে কে এই আজমান শেখ। আশ্চর্যভাবে সে সত্যিই অবাক। এত বড় কলিজা তার নিজের আছে বলেই সে জানতো, কিন্তু তার ধারণা ভুল প্রমাণ করে আজমান এখনও রিভলভার নিজের মাথায় ঠেকানো অবস্থায় স্বাভাবিকভাবেই দাঁড়িয়েই আছে। কোনো ভয় তার চোখে মুখেই নেই। অরিত্রাণ বহু আগেই বুঝতে পেরেছে এই লোক তার কথা কিছুতেই মানবে না, তাই শ্যুট করে দেবে বলেই ঠিক করেছে সে। একটা জঙ্গলে দুজন রাজা হয় না। রিভলভার চাপতে যাবে ঠিক সেই সময় তার কানে ভেসে এলো একটা মিষ্টি কোকিলের মতো ডাক। ছোট্ট গলায় মিষ্টি সুরে কেউ বলছে, বাবাই আমি চলে এসেছি, আমি চলে এসেছি, আম আম নিয়ে আ। 2 কি 3 বছরের একটা বাচ্চা মেয়ে দাঁড়িয়ে আছে, গায়ে সাদা রঙের ফ্রক, গোল গোল কালো মনির এক জোড়া চোখ ঘন পল্লবে ঢাকা, হাত ভর্তি অসংখ্য রাশি রাশি ছোট সাদা চুড়ি, পায়ে সাদা জুতা, হাতের মুঠোয় একটা টুকটুকে হলুদ আম। 2 হাত দিয়ে নিজের বুকের সাথে চেপে রেখেছে সে আমটিকে। ঝুলো ঝুলো গালগুলো হালকা দুলতে নড়ে ওঠে, সিল্কি চুলগুলো 2 পাশে ছুটি করা, ছোট ছোট অসংখ্য সিল্কি চুল কপালে এসেই পড়েছে। সাদা পুতুলের ক্লিপ লাগানো ছুটির পাশে। কিছুক্ষণ পর পর সে 2 পাশে দুলছে, সাথে তাল মিলিয়ে ছুটিগুলোও দুলছে। অরিত্রাণ মুক্ত হয়েই দেখছে, কত কিউট বাবু। লাল ঠোঁট জোড়ার বেশিরভাগ অংশ মুখের ভেতরেই আছে। হাঁ করে আবার গাল লাল ঠোঁট জোড়া দিয়ে চেপে হাঁ বন্ধ করেছে সে। চোখগুলো উপরের দিকে নিক্ষেপ করে তাকিয়ে আছে অরিত্রাণের দিকে। পায়ে একজোড়া ছোট্ট নূপুর আছে, গলায় ঝুলছে আয়াত নামের লকেট। অরিত্রাণ ভ্রু কুচকে তাকালো। অদ্ভুতভাবে বাচ্চাটাও ভ্রু কুচকালো। ছোট ছোট আঙ্গুলগুলো দিয়ে আমটা ধরে রাখতেই তার বেশ কষ্ট হচ্ছে। দেখতে একদম আজমানের মতোই লাগছে, তবে গায়ের রং লাল গাঢ়। বড় চোখগুলো হয়তো মায়ের মতোই হয়েছে। অরিত্রাণ ঘুরে তাকালো। আজমানের কপাল থেকে রিভলভার সরিয়ে তার দিকে তাকালো। আশ্চর্য কাণ্ড, আজমান ঘামছে, চোখে মুখে তার ভয়ে চড়াছড়ি। এসি চলছে তবুও ঘামছে, হাত পা কেমন জানি হালকা হালকা কাঁপছে। চোখগুলো বড় বড় করে এসেছে। বিদু চোখে বাচ্চাটার দিকে তাকিয়ে বলল, আম্মুন সোনা, তুমি বাইরে যাও, বাবাই আসছি, যাও। বাচ্চাটা বাবার মাধ্যমে দেখেই বুঝতে পেরেছে অরিত্রাণ। বাবার কথা মতো সে সামনে ঘুরে ছোট ছোট পা ফেলে কিছু দূর এগিয়ে যেতে অরিত্রাণ বলল,
বেবি যেও না, দাঁড়াও। বাচ্চাটা থামলো না, পিছনে ঘুরেও তাকালো না। অরিত্রাণ সেদিকে রিভলভার তাক করতেই আজমান চেঁচিয়ে উঠল, বলল, আম্মুন দাঁড়াও। বাবার কথা কানে যেতেই সে আবার ঘুরে তাকালো। তাকিয়ে দেখলো বাবার মুখের দিকে। আজমানের জানে যাচ্ছে যাচ্ছে অবস্থা। ভয়ে হাত পা ঠান্ডা হয়ে আসছে তার। তার একমাত্র কলিজার মেয়ে আয়াত, এর কিছু হলে তার বউ শেষ। হঠাৎ করে আজমানের মনে পড়ে আয়না, ও নিশ্চয়ই এসেছে। কথাটা ভেবেই সে চোখ বুজে হাত মুষ্টিবদ্ধ করে বলল, ও নো। অরিত্রাণ আজমানের দেখছে, তার বেশ মজা লাগছে। এতক্ষণ যাকে সিংহ মনে হয়েছে এখন তাকে অরিত্রাণের বিড়ালও মনে হচ্ছে না। ভয়ে আজমানের বুক কাঁপছে, হৃৎপিণ্ড ধাক ধাক করছে। সে জানে অরিত্রাণ তাকে বাদে তার কাছের মানুষের ক্ষতি করবে। আয়না সপ্তাহে 3 বার আজমানের জন্য খাবার নিয়ে আসে অফিসে। বাকি 2 দিন আজমান বাসায় চেয়ে খায়। আজও খাবার নিয়েই এসেছে। অরিত্রাণ এত দ্রুত এসেছে যে আজমান কিছু বলতে বা নিষেধ করতেই পারল না। আজমান মনে মনে দোয়া করছে আয়না যাতে রুমে না আসে। অরিত্রাণ বাঁকা হাসছে, এক হাতের আঙ্গুল দিয়ে কপালের চুলগুলো পিছনে ঠেলে এসে বলল, আপনাকে সিংহ মনে করেছিলাম, ভেবেছিলাম এক জঙ্গলে 2 সিংহ কিভাবে থাকতে পারে। অদ্ভুতভাবে এটাও ভেবেছি আপনি আমার মতো, কিন্তু এটা সত্য নয়। তার কারণ এই ভীতু চেহারা। কথাগুলো বলেই অরিত্রাণ শরীর তুলে হেসে ওঠে। তার হাসি দেখে আজমানের মেয়েও সামনের দিকে হাত বের করে হেসে ওঠে। হাসার তালে তার নরম ঝুলন্ত গালগুলো আরো চলতেই শুরু করে। অরিত্রাণ হাসি থামিয়ে দিল, তাকিয়ে থাকলো আয়াতের দিকে। কি মিষ্টি করে হাসে মেয়েটা। অরিত্রাণের ইচ্ছে করছে কাছে গিয়ে কপালের চুলগুলো ছুঁয়ে দিতে। অরিত্রাণ কয়েক পা এগিয়ে যেতেই আজমান চেঁচিয়ে উঠল, ধরা গলায় বলল, মিস্টার অরিত্রাণ, আমার মেয়ের দিকে যাবেন না, একদম না। অরিত্রাণ থমকে দাঁড়ালো। আজমানের দিকে তাকিয়ে দেখতে লাগলো। ভয় তার অবস্থা করুন, কাঁপছে, থরথর করে। সাদা শার্ট ভিজে গেছে, হাত বেয়ে ঘাম গড়িয়ে পড়ছে। কপালের চুলগুলো খাঁজে খাঁজে ঘাম। সেই ঘামের কারণ তার চুলগুলো ভাঁজে একাকার অবস্থা। ভয়ে মুখটা ছোট হয়ে এসেছে, জিহ্বা দিয়ে বারবার শুকনো ঠোঁটজোড়া ভিজিয়ে চলেছে সে। অরিত্রাণের এবার হাসি পেল না, অদ্ভুত লাগতে লাগলো। বাবারা বুঝি এমনই হয়। কিছুক্ষণ আগে নিজের জীবন ঝুঁকিতেই ছিল, তখন তো গলা উঁচিয়ে দাঁড়িয়েছিল, আর এখন মেয়ের বেলায় এত ভীতু। অরিত্রাণ ঠোঁটের ওপর হাত বোলাতেই বোলাতেই বলল, আপনার আর আমার মাঝে পার্থক্য কি জানেন? আজমানের ভয়ে দম বন্ধ হয়ে আসছে। এত জানার ইচ্ছে তার নেই। সেই মেয়েকে কোলে নিতে পারলেই বাঁচে, কিভাবে নেবে সেটাই ভাবছে সে। অরিত্রাণ আবার বলল, আপনার দুর্বলতা আছে কিন্তু আমার নেই। বাচ্চাটা কি অসাধারণ কিউট, তাই না? আজমান ভয়ে ভয়ে ঢোক গিলেই বলল, দেখুন, আপনার সাথে আমার সমস্যা, দুজনে বোঝাপড়া করব। আমার বাবুকে এর মাঝে একদম টানবেন না প্লিজ। আমার মেয়েকে যেতে দিন। নো নেভার, ও এখানেই থাকুক। আই লাইক দিস বেবি গার্ল। আজমান বুঝতে পেরেছে অরিত্রাণ কেন এমন করছে। অরিত্রাণকে সে খুব ভালো করেই চেনে। না জানি এখন কি করে, যদি শ্যুট করে দেয়। নো। আজমান আল্লাহকে ডাকছে, ভয়ে তার কলিজা শুকিয়ে আসছে। মনে মনে দোয়া করছে আয়না যাতে এখন না আসে। অরিত্রাণ আবার মাথা ঝাঁকিয়ে হেসে ওঠে, তারপর বলল, ভয় লাগছে না? দেখুন, ভালো হবে না কিন্তু, আমার মেয়েকে যেতে দিন। ব্রু কুচকে বলে উঠল অরিত্রাণ। আজমান কিছু বলতে যাবে তার আগে দরজার দিক থেকে কেউ বলে উঠল, আরু পাখি, আমাকে রেখে চলে এলে তো। আয়না কথাটা বলতে বলতেই থমকে দাঁড়ায়। অরিত্রাণকে দেখে এসে লাজুক একটা হাসি দিয়ে আবার বলল, সরি, আপনারা কি বিজি? আসলে এখন তো লাঞ্চ টাইম, তাই চলে এসেছি। সরি। আয়ু পাখি চলো, বাবাই বিজি। আয়াত মায়ের কথায় এগিয়ে গেল না। বাবাই বলেছে দাঁড়াতে, তাই সে দাঁড়িয়েই আছে। আয়না আরও 2 পা এগিয়ে যায়। অরিত্রাণের হাতে রিভলভার দেখে আটকে ওঠে আয়না। ভয়ত চোখে উচ্চ শব্দে বলে ওঠে, কে আপনি? অরিত্রাণ জবাব দিল না। পাশে থাকা বিশাল সাদা সোফায় সে বসে পড়ল। পায়ের উপর পা দিয়ে রিভলভার ঘোরাতে শুরু করলো। আয়না আয়াতের কাছে আসতে চাইলে অরিত্রাণ বলল, মিসেস আজমান যেখানে দাঁড়িয়ে আছেন সেখানেই থাকেন, এক পাও এদিক সেদিক না। আর আজমান শেখের তো একটা না দুটো বিশাল দুর্বলতা আছে দেখছি, বউ আর বাচ্চা। গুড, ভেরি গুড। অরিত্রাণ নিচের দিকে তাকিয়ে রিভলভার ঘোরাচ্ছে আর কথাগুলো বলছে। আয়নার দিকে এসে একবারও তাকায়নি। আজমান পড়েছে মহাবিপদে। এতক্ষণ মেয়ে ছিল, এখন বউ চলে এসেছে। দুজনকে একসাথে কিভাবে বাঁচাবে, কথাটা ভাবছি সে। আজমান নিজের চুলগুলো 2 হাতের পিছনে ঠেলে ধরল।
আয়না কেঁদে দিল। ভয় তার চোখ পানি গড়িয়ে পড়েছে। অশ্রুসিক্ত চোখে মেয়ের দিকে তাকিয়ে আছে সে। মেয়ে তো গভীরভাবে বাবাকেই দেখছে, তার আর কোনো দিকেই তেমন মনোযোগী নেই। অরিত্রাণ আয়নার কাণ্ডে প্রচণ্ড রকমের চমকায়, সাথে বিরক্তি ফুটে ওঠে তার চোখে মুখে। আয়নাকে উদ্দেশ্য করেই সে বলে ওঠে, কান্নার কিছু হয়েছে এখনো? এমন কান্না কেন করছেন? আপনারা মেয়েরা কি কান্না ছাড়া কিছু পারেন না নাকি? জাস্ট ডিসকাস্টিং। যখন তখন ন্যাকামি শুরু। ও গড, মেয়ে জাতিকে আসলে কি দিয়ে তৈরি করেছেন? আয়না থামল না, কান্না করতে করতেই বলল, আপনি কে? রিভলভার নিয়ে কেন এসেছেন? আমাদের ছেড়ে দেন। আমি কে তা জানার প্রয়োজন নেই। রিভলভার এনেছি শ্যুট করতে, তাও আবার আপনার হাজবেন্ডকে। তবে এখন মনে হচ্ছে তাকে মেরে লাভ নেই, আপনাকে বা এই বেবি গার্লকে উড়িয়ে দিলেই কাজ হয়ে যাবে। আই অ্যাম রাইট মিস্টার আইমান শেখ? অরিত্রাণ বাঁকা ঠোঁটে হাসি ছুড়ে ভ্রু কুঁচকে তাকালো আসমানের দিকে। অরিত্রাণের কথা শুনে বুক কেঁপে উঠেছে আয়ানার। আসমান ভেবেই পাচ্ছে না কি করবে। আয়াত অনেক সময় নিয়ে সবাইকে গভীরভাবে তাকিয়ে তাকিয়ে দেখছে। সব কিছুর ঊর্ধ্বে তার রিভলভারটাই পছন্দ হয়েছে। কালো রিভলভারের মাথার দিকে সোনালি কারুকাজ করা। তার কাছে এটা খেলার আগ্রহী সামগ্রী মনে হচ্ছে। খুশিতে তার চোখ মুখ চকচক করে উঠল। ছোট ছোট পা ফেলে সে অরিত্রাণের দিকে এগিয়ে যাচ্ছে। আয়না কেঁদে কেঁদে তাকে থামাতে যাচ্ছে, কিন্তু নিজের জায়গা থেকে নড়লে যদি শ্যুট করে দেয়, সেই ভয়ে এগিয়ে যেতেই পারছে না। আজমান নিজের ফোনটা চোখ বুলিয়ে খুঁজছে, পুলিশকে কল করলেই ভালো হতো। আয়াত অরিত্রাণের সামনে এসে নিজের আমটা তার দিকে এগিয়ে দিল। অরিত্রাণ বিস্ময় ভ্রু কুঁচকে তাকালো। আয়াত দাঁত বের করে হেসে বলল, এটা নিয়ে আমাকে ওটা দাও। অরিত্রাণ নিজের রিভলভারের দিকে তাকিয়ে অবাক হয়ে আয়াতের দিকে তাকালো। কিছু একটা ভেবে রিভলভার নিজের পয়েন্টের পেছনে গুজে রেখে দিল। আজমান অবাক, মহা অবাক হয়ে সে তাকিয়ে আছে অরিত্রাণের দিকে। সে জানে অরিত্রাণ দয়া মায়াহীন মানুষ, সে হিসেবে তার এখন অন্য কিছু করার কথা, কিন্তু সে কি করছে? রিভলভার লুকানোর ব্যাপারটা তার কাছে অদ্ভুত লাগছে। অরিত্রাণ এবার চোখ তুলে আসমানের দিকে তাকালো। আসমান এখনও অবাক চোখে তাকিয়ে আছে। আয়না কালো লালের সংমিশ্রণে শাড়ি পরেছে, মাথায় কালো হেজাব, চোখ ভর্তি পানি। অরিত্রাণের হঠাৎ করে দুজন নারীর কথা মনে পড়ে গেল। একজন তার মা, আর একজন তার কেউই না। তবুও তার প্রতিচ্ছবি তার চোখে ভেসে উঠেছে। ফুটিয়ে ফুটিয়ে সেই কান্না মাখা মুখশ্রী। অরিত্রাণ চোখ ফিরিয়ে উঠে দাঁড়ালো। পুরানো কথা মনে পড়ে গেছে তার। বুকের ভেতরে কিছু একটা জ্বলে উঠেছে। অরিত্রাণ বেরিয়ে যাচ্ছে দেখে আসমান প্রচণ্ডভাবেই অবাক। বাচ্চাটা ঠোঁট উল্টে দাঁড়িয়ে আছে। অরিত্রাণ কিছু দূর গিয়ে আবার ফিরে এসে হাঁটু গেড়ে বসে পড়ে আয়াতের সামনে। আয়াত খিলখিল করে হেসে ওঠে। সেই হাসি দেখে অরিত্রাণের ঠোঁটেও হালকা হাসির রেখা ফুটে ওঠে। অরিত্রাণ ডান হাতের আঙ্গুল দিয়ে আয়াতের কপালের চুলগুলো সরিয়ে দিল। আয়াত আমটা নিচে ফেলে ফ্রগি নিজের হাত মুছে দিয়ে আয়াত অরিত্রাণের চুলগুলো ছুঁয়ে দিল। হেসে অরিত্রাণ বেরিয়ে যেতেই নাই। আসমান বলল, আপনার ডিজাইনটা আমি করব। অরিত্রাণ মাথা ঘুরিয়ে বলল, আইনগত অনুমতি নিয়ে কাল আমার লোক আপনার কেবিনে আসবে। আশা করি এরপরে আর সমস্যা হবে না। অরিত্রাণ বেরিয়ে গেল কিছু দীর্ঘশ্বাসের সঙ্গে নিয়ে। বাবা মা আর মেয়ে, তারাও বাবা মা আর সেই ছিল তিন তিন কত মিল। আজ এদের কাউকে মেরে দিলে সত্যি ওই দুজনের কাছে সে অপরাধী হয়েই যেত। অরিত্রাণ চমকে ভাবছে তার মাঝে অনুভূতিরা হঠাৎ কাজ কেন করছে। অদ্ভুতভাবে সে অবাক। তারা কত ভয় পাচ্ছিল, তবে নিজের জন্য নয়, একে অপরের জন্য। ভালোবাসা থাকলে বুঝি ভয়টাও থাকে। এটাই কি ভালোবাসা? ভয়ের অপর নাম কি ভালোবাসা? আজমান মেয়েকে কোলে তুলে নিল, অসংখ্য চুমু দিল তার গালে। মেয়েও বাবাইকে চুমু দিল। আয়নার অবস্থা খারাপ, ভয় তো সে শেষ। মুখে হাত দিয়ে দাঁড়িয়ে জোরে জোরে নিঃশ্বাস নিচ্ছে সে। আজমান হেসে তাকালো তার দিকে, বলল, কান্না করছো কেন আয়োজন? কিছু হয়নি আমাদের। আয়না কেঁদে কেঁদে বলল, আমি তো খুব ভয় পেয়ে গেছি। আগেও একবার এক লোককে আপনার দিকে রিভলভার তাক করতে দেখেছি। ভয়ে আত্মা কেঁপে উঠছে আমার। তখন না হয় পুলিশ এসে পড়েছিল। এখন কি করতাম? আয়ু পাখি ছিল, সেটার জন্য ভয় ছিল তীব্র। আয়না আবার কেঁদে দেয়। আজমান আয়নাকে এক হাতে ঠেনে মেয়েকে বাম হাতের ভাঁজে নিয়ে ডান হাতে আয়নার চোখগুলো মুছে দেয়। আয়াতও এগিয়ে নিজের হাত বাড়িয়ে মেয়ের চোখের পানি মুছে দেয়। দেখে সাথে সাথে খিলখিল করে হেসে ওঠে।
পৃথিবীর সব কিছুই তার মজা লাগে। বাবা ভক্ত সে, বাবা যা করে সেও তাই করে, বাবা যা করতে বলে গুড গার্লের মতো সে তাই করে। বাবা বলতে অজ্ঞান সে। আজমান সোফায় বসে, মেয়েকে পাশে বসিয়ে আম কাটে, ছোট্ট একটা টুকরো হাতের হাতে দেয়। আয়নাও নেয়, তবে সেই খাবে না। মাথা ঘুরিয়ে গভীর চিন্তায় মগ্ন সে। আয়না বলল, কত খারাপ লোক সে, অন্যায়ভাবে আপনাকে দিয়ে ডিজাইন করাতে যাচ্ছে। পুলিশে রিপোর্ট করতে হবে। আপনি এখনই করেন, কল করেন এখনই। লাভ নেই। আয়না ভ্রু কুচকে বলল, কেন? অরিত্রাণ খান সে, পুলিশকে পকেটে নিয়ে ঘোরে। মানে? তুমি বুঝবে না। তবে অদ্ভুত ব্যাপার কি জানো, আমি ওনার সম্পর্কে যা শুনেছি, আজ কেন যেন মিথ্যা মনে হচ্ছে সেই কথাগুলো। কি শুনছেন? দয়ামায়াহীন মানুষ সে, অনুভূতি শূন্য সে। আসলে কিন্তু আমার তা মনে হচ্ছে না। আমার তো তা মনে হচ্ছে না। তা না হলে রিভলভার আপনার মাথায় তাক কেন করেছিল? তুমি সব দেখোনি, আমি দেখেছি। যতটা রাগ নিয়ে আমাকে মারতে এসেছিল, ততটা রাগ নিয়ে সে বেরিয়ে যায়নি। আর অরিত্রাণ খান কাউকে ছেড়ে দেয় না, সেখানে আমাদের ক্ষতি না করেই চলে গেল। সব খারাপ মানুষের মাঝেই একজন ভালো মানুষ লুকিয়ে থাকে, সব আহাম্মকের মাঝেই একজন বীর থাকে। লোকটাকে সবাই যতটা খারাপ ভাবে ততটা না, তা না হলে রিভলভার লুকিয়ে ফেলতো না। ওইটা তো আয়ুবাককে চেয়েছে, তাই লুকিয়ে ফেলেছে। সেটাই তো, আয়ু পাখি বাচ্চা, তাই সে রিভলভার লুকিয়েছে। এর থেকে প্রমাণিত হয় অতটা নির্দয় নয়। পাথরের আড়ালে যেমন মাটি ঢাকা পড়ে, ঠিক একইভাবে অরিত্রাণ খানের কোমলতাও ঢেকে পড়েছে। আয়না ভাত প্লেটে নিতে নিতে বলল, আমি অত শত বুঝি না। আমার লোকটাকে মোটেও ভালো লাগেনি। সৌন্দর্য মুগুনিত হলে কি হবে? চেহারায় কেমন যেন হিংস্র ভাব, মনে হয় এই বুঝি উড়িয়ে দেবে। ভয়ে তো আমি শেষ। আজমান মেয়েকে কোলে নিয়ে বসলো, তারপর বলল, ভয় তো আমিও পেয়েছি, এমন কিছু করবে ভাবিনি। তবে আমার কাছে লোকটাকে খুবই ইন্টারেস্টিং লেগেছে। অদ্ভুত ব্যক্তিত্ব, শুনতে যতটুকু ফালতু মনে হয়েছিল ততটুকুই ইন্টারেস্টিং মনে হচ্ছে। রাখেন আপনার ইন্টারেস্ট, আপনি নিজের হাতে খান, সাথে আপনার মেয়েকেও খাওয়ান। আমি পারবো না আজ। আজমান তাকিয়ে থাকে আয়নার দিকে, কি মনে করে মেয়ের কানে কানে কিছু বলে। তারপর বাবা মেয়ে একসাথেই বলে, তাহলে আমরা খাবো না? আয়নার রাগ লাগছে, এত বড় ছেলেকে নিজের হাতে খাওয়াতে হচ্ছে তার। তবে দুপুরের খাবার সে নিজের হাতে বাপ মেয়েকে খাইয়ে দেয়, আর রাত আজমান তাকে আর আয়ু পাখিকে খাইয়ে দেয়। এটাই তাদের ছোট্ট পরিবারের নিয়ম। আজমান আর আয়ু পাখি মুখ ফুলিয়ে বসেই আছে। আয়না বিরক্তির সাথে ভাত নিয়ে আজমানের মুখের সামনে ধরে। আজমান এক কাল হেসে বলে, ভালোবাসি আয়ুজান। আয়াদের মুখে ভাত দিতেই সেও বলে ওঠে, ভালোবাসি আয়ুজান। তারপর বাবার সাথে মিলে খিলখিল করে হেসে ওঠে। আর বাবার খোঁচা খোঁচা দাড়িতে হাত বুলিয়ে ঠোঁট গোল করে ভ্রু কুচকিয়ে বলল, ওহ লাগে বাবাই। আজমান হাসে। মেয়ের জন্য তাকে দাড়ি শেভ করতে হয়। আজমানের চাপা দাড়ি আয়নার খুবই প্রিয়, তাই সে দাড়ি শেভ করতে চায় না। তবু মেয়ের হাতে ব্যথা লাগে, তাই আয়না নিজেই করে দেয়। যেদিন করে আয়ু পাখি, সেদিন নিজের গাল বাবার সাথে ঘষে আর খিলখিল করেই হাসে। আজমান মেয়ের হাত নিয়ে নিজের ঠোঁটের উপর রাখে, একটা চুমু দিয়ে বলল, এবার আর ব্যথা লাগছে আম্মুন সোনা? আয়াত দাঁত বের করে শুধু হাসে, গাল নড়ে তার। বাবা মেয়ের কাণ্ড দেখে আয়নাও হাসে। অরিত্রাণ শাওয়ারের নিচে দাঁড়িয়েই আছে। শাওয়ারের পানি টপ টপ করে তার মাথা পেয়ে শরীর ছুঁয়ে গড়িয়ে পড়ছে। তাদেরও ছিল ছোট্ট পরিবার, ছিল বট গাছের মতো বাবা, মমতাময়ী মা, আর সে। তাদেরও সুখী পরিবার ছিল, ছিল অভাব, কিন্তু তার মাঝেও ছিল অফুরন্ত ভালোবাসা, আবেগ অনুভূতিতে ভরা সংসার। মায়ের কোমল হাত ছিল মাথায়, বাবার কোল ছিল মাথা রাখার মতো। অর্থ ছিল না, কিন্তু ভালোবাসা ছিল। কথাগুলো ভেবেই অরিত্রাণ চোখ খুলিয়ে তাকায়। কাচের তৈরি ওয়াশরুমের চারপাশে ঝাপসা হয়ে আছে। একটা গ্লাসে অরিত্রাণ হাত দিয়ে ঝাপসা ভাব সরিয়ে নিজেকে দেখে। নিজের চোখে চোখ রেখে এসে বলে, টাকা ছাড়া দুনিয়া চলে নাকি? চলে না। এসব আবেগ, অনুভূতি, ভালোবাসার কোনো দাম নেই টাকার কাছে। ভালোবাসা দিয়ে পেট ভরে না, পেট ভরাতে খাবার লাগে। টাকা, অর্থ, সম্পদ, ক্ষমতাই দুনিয়া। কিছু দীর্ঘশ্বাস নিজের মাঝে লুকিয়ে অরিত্রাণ বেরিয়ে আসে। মাথার চুল মুছতে মুছতে বিছানার দিকে তাকিয়ে দেখে রিমন বসে আছে। মুহূর্তেই ভ্রুক জোড়া কুচকে আসে তার। চুল মুছতে মুছতে প্রশ্ন করে, তুই আমার রুমে?
রিমন মুখ গোমরা করেই বলল, এখন কি তোর রুমে আসতে হলেও আমাকে অনুমতি নিতে হবে? তুই কি এখন আমার সামনে অরিত্রাণ খান হয়ে থাকবি? অরিত্রাণ বুঝতে পেরেছে রিমন কোনো কারণে প্রচণ্ড রেগে আছে, তাই তার পাশে বসে পড়ল। কুল, এই জীবনে তো তুই একমাত্র বন্ধু আমার। তোর সামনে অরিত্রাণ খান না, শুধু অরিত্রাণ আসে। তা এত মাথা গরম কেন তোর? অফিসে ঝামেলা হয়েছে কি?